বিশ্বমঞ্চে উত্তেজনা যখন চূড়ায়, তখন নতুন করে প্রশ্ন উঠছে কিভাবে শুরু হলো ইরান যুদ্ধ, আর সিদ্ধান্ত নিলই বা কে? ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন, তেমনি দেশের ভেতরেও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এই যুদ্ধ কি সত্যিই জরুরি ছিল, নাকি ছিল ক্ষমতার সীমা অতিক্রমের এক উদাহরণ? কংগ্রেসকে পাশ কাটানো, অস্পষ্ট লক্ষ্য আর আসন্ন হুমকির যুক্তি, সব মিলিয়ে পরিস্থিতি এখন আরও জটিল। প্রশ্ন একটাই, এটি কি আদৌ কৌশল, নাকি অজানা পরিণতির দিকে এগিয়ে যাওয়া এক বিপজ্জনক সিদ্ধান্ত? অনেক ডেমোক্রেটের অভিযোগ, কংগ্রেসকে পাশ কাটিয়ে যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, এর পেছনের কারণ বা যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্পের মন্ত্রিসভা বলছে, ইরানের তৈরি আসন্ন হুমকি মোকাবেলায় আত্মরক্ষার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে প্রেসিডেন্টের। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে সরাসরি যুদ্ধ না বলে বড় ধরনের সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেন। এই যৌথ হামলার নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। এতে তেহরানি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। মার্চের শুরুতে ডেমোক্রেটদের নেতৃত্বে আনা একটি যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব 53-47 ভোটে প্রত্যাখ্যান হয়। প্রস্তাবটির উদ্দেশ্য ছিল ইরানে যুক্তরাষ্ট্রের আরও সামরিক পদক্ষেপ ঠেকানো। প্রস্তাবটির সমর্থকদের দাবি, এই যুদ্ধ শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। মার্কিন সংবিধানের 2 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট কেবল আত্মরক্ষার ক্ষেত্রে, অর্থাৎ কোনো তাৎক্ষণিক হুমকির জবাবে এই ধরনের পদক্ষেপ নিতে পারেন। অন্যথায় যুদ্ধ ঘোষণার ক্ষমতা থাকে কংগ্রেসের হাতেই। ট্রাম্প এই হামলার পক্ষে যুক্তি দিয়ে বলেন, আলোচনা চললেও আগে থেকেই হামলার প্রস্তুতি নিচ্ছিল তেহরান, তাই তিনি এটিকে আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে তুলে ধরেন। তবে এই যুদ্ধের জেরেই যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। এই কেন্দ্রটি প্রেসিডেন্ট এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালককে সন্ত্রাস বিষয়ক হুমকি নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা পদত্যাগ পত্রে জো কেন্ট লেখেন, বিবেকের তাড়নায় এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। ইসরায়েল ও তার শক্তিশালী আমেরিকান লবির চাপে আমরা এই যুদ্ধ শুরু করেছি। মার্কিন সংবিধানে ক্ষমতার ভারসাম্য ও পারস্পরিক নিয়ন্ত্রণের মাধ্যমে প্রেসিডেন্ট এবং কংগ্রেসের মধ্যে যুদ্ধকালীন ক্ষমতার বণ্টন করা হয়েছে। তবে চূড়ান্তভাবে সবসময় কংগ্রেসেরই পাল্লা ভারী থাকে, যা যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত কোনো একজন ব্যক্তির হাতে না রেখে জনগণের প্রতিনিধিদের হাতে ন্যস্ত করার একটি পরিকল্পিত পদক্ষেপ। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও পেন্টাগনে আল কায়েদার হামলার 3 দিন পর মার্কিন কংগ্রেস যখন সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনপত্র জারি করে, তখনই এই ক্ষমতার প্রয়োগ সামনে আসে স্পষ্টভাবে। 2003 সালে ইরাক যুদ্ধের আগেও আইন প্রণেতারা একই ধরনের একটি প্রস্তাব পাশ করেছিলেন। তবে মার্কিন সংবিধানের অনুচ্ছেদ 2 অনুযায়ী সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা রয়েছে। শুধু তাই নয়, যুদ্ধ কিভাবে পরিচালিত হবে সে বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের ওপর আকস্মিক বা আসন্ন আক্রমণের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন ছাড়াই আত্মরক্ষার্থে সামরিক পদক্ষেপের জন্য নির্দেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের মধ্যে অনেকেই সংবিধানের সীমা এড়িয়ে কংগ্রেসের অনুমোদন ছাড়া বিদেশে সামরিক অভিযান চালিয়েছেন। 1973 সালে ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যাপক সমর্থনে ওয়ার পাওয়ার্স রেজলিউশন পাশ হয় কংগ্রেসে। এর আগে খবর ফাঁস হয়, আইন প্রণেতাদের অনুমতি না নিয়েই কম্বোডিয়ায় সংঘাত সম্প্রসারণের জন্য সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। তখনও এখনকার মতোই বিদেশে সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার ক্ষমতা কার হাতে রয়েছে তা নিয়ে শুরু হয় বিতর্ক। ফলস্বরূপ অনুষ্ঠিত হয় ভোট। সফল প্রস্তাবে বলা হয়েছে, প্রেসিডেন্ট কেবল কংগ্রেসের অনুমোদন পেলে বা জরুরি পরিস্থিতিতে সামরিক বাহিনী মোতায়েন করতে পারবেন। তবে সেক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে কংগ্রেসকে জানানো বাধ্যতামূলক, আর অনুমোদন ছাড়া বাহিনী 60 দিনের বেশি মোতায়েন থাকতে পারবে না।
যুদ্ধ সংক্রান্ত বিষয়ে কংগ্রেসের অনুমোদন না চাওয়া প্রেসিডেন্টের সবশেষ উদাহরণ হলেন জো বাইডেন। 2023 সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের অভিযানের সময় দ্রুত অস্ত্র পাঠান তিনি, যার ফলে কার্যত কংগ্রেসের অনুমোদন ছাড়াই সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনব্যাপী সংঘাত চলাকালীন 22 জুন ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালান। এই বিষয়টি কংগ্রেসকে সেদিন জানানো হয়নি। হামলার কারণ ব্যাখ্যা করতে যে গোপন ব্রিফিংগুলো আয়োজন করা হয়েছিল সেগুলো 24 জুন থেকে পিছিয়ে যায় 26 জুনে। এতে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের মধ্যে জন্মায় তীব্র সমালোচনা। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানে হামলার উদ্দেশ্য নিয়ে দিচ্ছেন বিভ্রান্তিকর বার্তা। একদিকে তারা বলছেন এটি শাসন পরিবর্তনের চেষ্টা, আবার বলছেন হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ করা। ট্রাম্প নিজেও দাবি করেছেন ইরানের জনগণকে এমন এক নৃশংস সরকার থেকে মুক্ত করতে চান যারা জানুয়ারিতে হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারীর ওপর দমন চালিয়েছিল। 28 ফেব্রুয়ারি ট্রাম্প বলেন ইসরায়েল আঘাত হানলে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে তেহরান। তাই যুক্তরাষ্ট্র হামলায় অংশ নিয়েছে। তবে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট পদত্যাগ করে বলেন ইরান আমাদের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি তৈরি করেনি। কেন্টের সঙ্গে একমত রাজনৈতিক বিশ্লেষকরাও। তারা বলছেন ইরানের উপর হামলা চালানোর কোনো যৌক্তিকতা ছিল না যুক্তরাষ্ট্রের। এই হামলা কেবল মার্কিন সাংবিধানিক যুদ্ধ ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করে না, এটি সেই আন্তর্জাতিক আইনি কাঠামোকেও ক্ষুণ্ণ করছে যা 2 বিশ্বযুদ্ধ এবং হলোকস্টের পর যুক্তরাষ্ট্র স্থাপন করেছিল।